সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম, আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম। সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। ক্লাসের প্রায় ৮০ জন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল। সবাই মেয়েটির কান্না ভেজা কণ্ঠ বিশ্বাস করেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুটাও আমার থেকে দূরে চলে গিয়েছিল। আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটাও আমার গালে চড় মেরে বলেছিল তোমাকে সবচেয়ে ভালো ছাত্র ভাবতাম, তবে তুমি আজকে যে কাজটি করেছো তার জন্য তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা শেষ হয়ে গিয়ে। যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না, সে যত ভালোই ছাত্র হোক না কেন, কোনো লাভ নেই। একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ। তুমি এখনো মানুষ হতে পারোনি, যদি পারো মানুষ হয়ে নেও। সেদিন আমি ক্লাসের কারো দিকেই চোখ তুলে তাকাতে পারিনি। কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছিল। আমার দুঃখটা সেদিন কারোর সাথেই শেয়ার করতে পারিনি। যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাটির দিকে চেয়ে চোখের পানি ফেলেছিলাম। সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি হয়। কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল। আমি সত্যিই মেয়েটার সাথে এসব কিছু করেছি কিনা এসব কেউ ভাবেওনি, চিন্তাও করেনি। সবাই মেয়েটার চোখের পানি দেখে তার সব কথাই বিশ্বাস করে নিয়েছিল। আমার চোখের পানি কাউকে আবেগই করতে পারিনি। আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি। আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবার ওই মেয়েটির সাথে কথা বলি, যে সবার সামনে আমাকে খারাপ বানিয়ে দিয়েছে। তার কাছে গিয়ে বলি তুমি এমনটা না করলেও পারতো। তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলবো যা কেউ বিশ্বাস করবে না। সবাই হয়তো ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার নামে এসব মিথ্যা কথা বানায় বানায় বলতেছে। কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলে আমি তোমার সম্পর্কে কিছুই বলতাম। তবে ভয় পেও না, এখনও তোমার সম্পর্কে কাউকে কিছুই বলবো না। যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না। কলেজ থেকে বাসায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, তখন আমার বুঝতে বেশি একটা অসুবিধা হলো না। আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গিয়েছে, তাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে। আর এসব খবর তো অলওয়েজ বাতাসের মাধ্যমে ছড়ায়, আমারটা হয়তো সেভাবেই ছড়িয়েছে। যখন বাসার সামনে গেলাম দেখি বাবা আর মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার সৎ মা। দেখেই বুঝলাম হয়তো তারা কলেজের খবর জেনে গিয়েছে। তখন আমিও সেটা বুঝতে পেরে আমি বললাম বাবা আমি কিছু করিনি। তখন বলল তুই যদি সত্যিই কিছু না করিস তাহলে তোর সম্পর্কেই বললো কেন? তোর ক্লাসে তো আরও অনেক ছেলে ছিল, তাদের সম্পর্কে কই বলবো, তোর সম্পর্কেই কেন বলবো? তুই এসব করেছিস জন্যই তোর সম্পর্কে বলেছিস। একটা মেয়ে কখনো তার মান সম্মান নিয়ে মিথ্যা কথা বলবে? মিথ্যা তো তুই বলছিস আমাদের সাথে। সৎমা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, মাটির দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ফেলছিলাম। কি বলবো কিছুই বুঝতেছি না। কিন্তু হঠাৎ করেই মা বাবাকে যে কথাগুলো বললো এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মা বাবাকে বলল তোমার এই ধর্ষক ছেলেকে আমাদের বাসায় রাখতে পারবো না। যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তাহলে আমি থাকবো না, আর আমি থাকলে ও থাকবে। আমার একটা মেয়েও আছে, আমি আর আমার মেয়ে ওর তো আপন কেউ না। সুযোগ পেলে কি না কি পড়ে বসবে, তুমি ওকে বের করে দাও বাসা থেকে। মা যখন বাবাকে কথাগুলো বললো আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ছে। আমি একসময় ভাবতাম আমার সৎমা হলে একসময় ঠিকই আমাকে আপন করে নেবে। আজ নিজেকে সবচেয়ে অপবিত্র মনে হচ্ছে। লজ্জায় অপমানে আমি আর সেখানে একটি মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি। তাই গন্তব্যহীনভাবে বাসা থেকে বেরিয়ে যে কোনো একদিকে যেতে লাগলো। আমার বাবা একটিবারের জন্য আমাকে থাকতে বলিনি। সেদিন মনে হয়েছিল আজ থেকে হয়তো বাবা ছেলের সম্পর্কটা এখানেই শেষ। এটা তবে ভালো মতোই বুঝেছিলাম এ বাড়িতে হয়তো আমার আর কোনোদিনই স্থান হবে না। আমার কাছের মানুষগুলোই আমাকে বুঝতে পারিনি, দূরে ঠেলে দিয়েছে। এখন একজনই আছে শেষ ভরসা। সে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি। সেও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। তবে কেন জানি না আজকে অনেক ভয় হচ্ছে। আর সবার মতো কি সেও আমাকে খারাপ ভাববে, আমাকে অবিশ্বাস করবে? অনেক প্রশ্নের উত্তর মনেই থেকে যাচ্ছে। সেই রাতটা নির্ঘুমভাবে সিয়াম নামের এক বন্ধুর বাসায় থেকে পরের দিন দুপুরে খেয়ে আমি চলে যাই আদিবার সাথে দেখা করতে। হ্যাঁ, আমি যেই মানুষটির কথা বলেছিলাম অনেক বিশ্বাস করি, সে আর কেউ নয়, সে হচ্ছে এই আদিবা। কিন্তু আদিবার সঙ্গে দেখা করতে গিয়ে আমি যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারি। কারণ সে আজ একা আসেনি, তার সাথে একটি মেয়েও এসেছে। তার সাথে যে মেয়েটি এসেছে সেটা আর কেউ নয়, এটা সেই মেয়েটাই যেই মেয়েটা আমাকে ক্লাসে অপমান করেছিল। কিন্তু আমি বুঝতে পারলাম না আদিবার সাথে মেয়েটার কিসের সম্পর্ক। আদিবার কোনো কাজিন নাকি বান্ধবী? সেদিন আদিবার সাথে সেই মেয়েটিও এসেছিল। সেই মেয়েটির নাম হচ্ছে নাদিয়া।
তখন আদিবা আমাকে যে কথাগুলো বলল সেগুলো শোনার পর আমি আর এক সেকেন্ডও সেখানে থাকতে পারলাম না। সে বলল, আমি নাদিয়ার কাছে সব শুনেছি, সে হচ্ছে আমার চাচাতো বোন। সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো সে আমার একজন খুব প্রিয় বান্ধবী। আমি আমার জীবনের সবকিছুই তার সাথে শেয়ার করি, এমনকি খুব গোপনীয় যেটা সেটাও একমাত্র মানুষ মনের মধ্যেই সীমাবদ্ধ রাখে। আমি সেই গোপনীয় কথাগুলো তাকে বলেছি। আমার খুব খারাপ লেগেছে যখন নাদিয়া আমাকে এই কথাগুলো বলল। তুমি নাদিয়ার সাথে এত খারাপ একটা কাজ করার চেষ্টা করেছো। নিজেকে অনেক খারাপও লেগেছিল যে আমি তোমার মতো একটা লম্পট মানুষের সাথে ভালোবেসে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু নাদিয়া আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে কথাগুলো ফোনেও বলতে পারতাম, কিন্তু তোমার এই অসভ্য লুচ্চা মার্কা চেহারাটা দেখার জন্য আমি তোমাকে সামনে ডেকেছি। সব সময় তুমি আমাকে সভ্য চেহারাটাই দেখিয়ে এসেছো, কিন্তু তোমার এই সভ্য চেহারার পিছনে যে একটা খারাপ মানুষ বাস করে আমি সেটা দেখার জন্যই তোমাকে ডেকেছি। আমি দেখতে চেয়েছিলাম তোমার ভিতরের খারাপ মানুষটাকে কতটা জঘন্য লাগে, সেটা আমি আজ দেখলাম। তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করো না, আমি তোমাকে ভুলে গিয়েছি, পারলে তুমিও আমাকে ভুলে যাও। আদিবা যখন আমাকে কথাগুলো বলল তখন আমি বুঝতে পারলাম আমার শেষ ভরসার মানুষটাও আমাকে বিশ্বাস করতে পারেনি, সেও আমাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিচ্ছে। আমার কিছু বলতে ইচ্ছা করছিল না, কারণ মানুষকে কখনো জোর করে নিজের কাছে ধরে রাখা যায় না, রাখলেও সেটা বেশি দিন স্থায়ী হয় না। আমি ভুল করে এতদিন মরিচিকার পিছনে ছুটে এসেছি, যে শুধু সুযোগের অপেক্ষায় ছিল, আর সুযোগ পেয়েছে সেটাকেও কাজে লাগিয়েছে। এখানে আমাকেই দোষী মনে হচ্ছে, কারণ একজন খারাপ মানুষের সাথে কেউ জেনে শুনে তার জীবন পার করবে না। বেশি কিছু বলবো না, ভালো থেকে, আর তোমার চাচাতো বোনকেও ভালো থাকতে বলিও। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবলেও তুমি অন্তত আমাকে খারাপ ভাববে না, পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে। কিন্তু যখন সেই তুমিই বলছো আমি খারাপ, আচ্ছা ঠিক আছে, আসলেই আমি অনেক খারাপ। কেন জানি নিজেকে আজকে অনেক অবিশুদ্ধ মনে হচ্ছে। আমি এখনো বিশুদ্ধ হতে পারিনি, তবে ইনশাআল্লাহ হওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, তোমার চাচাতো বোনকে ভালো থাকতে বলিও। দোয়া করি তোমাদের দুজনের জীবনে যেন আমার মতো কোনো খারাপ মানুষের আগমন না ঘটে। কথাগুলো যখন আদিবাকে বললাম, আদিবা তখনও চুপ ছিল। তার নীরবতা এটাই জানান দিচ্ছিল যে সে আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না, কিন্তু আমার কান্না ভেজা কণ্ঠটাও তার নীরবতা ভাঙাতে পারিনি। তারা দুজনেই চলে যাচ্ছে। আমি নাদিয়া নামক মেয়েটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, একজন মানুষ কত সুন্দর করে প্ল্যান সাজিয়ে অন্য একজন মানুষের জীবনকে নরকে পরিণত করে দিতে পারে, সেটা এই মেয়েকে দেখলে বোঝা যায় না। কে ভাববে এই সুন্দর নিষ্পাপ মেয়েটি একটা সুন্দর ছেলের জীবন তছনছ করে দিয়েছে, শুধু মেয়েটার সম্পর্কে ছেলেটার ভিতরে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছিল বলে। মেয়েটা ভয় পেয়েছিল যদি ছেলেটা সবার সামনে তার সম্পর্কে এসব কথা বলে বেড়ায়, তাহলে সে কারো সামনেই মুখ দেখাতে পারবে না। সেজন্যই হয়তো ছেলেটাকে সবার সামনে এমনভাবে উপস্থাপন করলো যাতে পৃথিবীর কেউই ওই ছেলেটার কথার বিশ্বাস না করে। মেয়েটা এখন নিশ্চিন্ত হয়ে গেছে, কারণ সে ছেলেটিকে এমনভাবে সবার সামনে উপস্থাপন করেছে, এখন যদি ছেলেটি মাইক নিয়ে সবাইকে কিছু বলে বেড়ায় কেউ বিশ্বাস করবে না, সবাই পাগল ভাববে ছেলেটাকে। আমার মনে হলো এই দুনিয়াতে আমি ছাড়া আমার আপন বলতে আর কেউই নেই। ঢাকা শহরে এত এত মানুষ থাকলেও আমার জন্য কেউ নেই, তাই আমি ঢাকা শহরে থাকার আর কোনো প্রয়োজন মনে করলাম না। আর থেকেই বা কি করব, কোথায় থাকবো, এসব ভাবতে ভাবতেই চোখে জল চলে এলো। এতটা অসহায় আমি কখনোই ছিলাম না, জীবনে কখনো ভাবিনি এতটা অসহায়ত্বের শিকার হতে হবে আমাকে। এটাই হয়তো ভাগ্যে ছিল আমার। যাওয়ার কোনো জায়গা খুঁজে না পেয়ে আমি শেষমেশ আমার নানার বাড়ি যাই। যদিও মামারা 12 বছর আগে আমাদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক শেষ করে দিয়েছে। মা মারা যাওয়ার পর মামাদের সাথে কখনো কোনো কথা হয়নি, তারাও কখনো খোঁজ নেয়নি। তারা হয়তো ভুলে গেছে যে তাদেরও একটা ভাগ্না আছে। তবে আমার নানার অবস্থা অনেক আগে থেকেই ভালো ছিল, তাই আমি জানতাম তারা যখন জানবে যে আমি তার ভাগ্নে, তারা কখনো আমাকে ফেলে দেবে না। আমাকে দেখে নানা নানি অনেক খুশি হলেও মামারা কেন জানি খুশি হতে পারলো না। হয়তোবা তাদের ভালোবাসাটা তাদের বোনের জন্য ছিল, তাদের বোন মারা যাবার পর তাদের ভালোবাসাটাও মারা গিয়েছে। তবে আমি এসব নিয়ে দুঃখ করলাম না। যেখানে ভালোভাবে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, সেখানে কারো মনের খবর নেওয়াটা বিলাসিতা ছাড়ার কিছুই না। 2টা বছর আমি মামার বাসায় ছিলাম। এই 2টা বছর আমাকে অনেক কিছুই সহ্য করতে হয়েছে, তবে আমি এই 2 বছরে অনেক কিছু শিখেছি, জীবনের মানে বুঝেছি। জীবনটা এতটাও সোজা না, জীবন জটিল একটা সমস্যা, আর এই সমস্যার সমাধান করেই আমাদের প্রতিনিয়তই বেঁচে থাকতে হয়। আমার 4টা মামা ছিল, তাদের সকলেরই ছেলে মেয়ে ছিল। আমি সবাইকে পড়াতাম, নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও রাতের বেলা তাদের পড়াতাম।
কারণ এরাই যে আমাকে দুবেলা দুমুঠো খাবার দিয়ে আশ্রয় দিয়েছে। প্রতিদিনই আমি বাজার করে দিতাম, তবে মামারা আমাকে কখনো কাজের কথা বলেনি, যা বলার মামিরাই বলতো। আমিও কখনো কোনো সময় তাদেরকে না বলতে পারতাম না, ভয় হতো যদি বাসা থেকে বের করে দেয়। তাই কষ্ট হলেও সবার সব কাজ সবসময় করে দিতাম। তবুও মামিরা কোনো কারণে আমার উপর বিরক্ত থাকলে আমি বুঝতে পারতাম, কিন্তু বিরক্তির কারণটা কখনো খুঁজে পেতাম না। তবে নানা নানি আমাকে অনেক ভালোবাসতো, তাদের ভালোবাসার কারণেই এত দুঃখের মাঝে আমি একটু সুখ খুঁজে পেতাম। মামাদের বাসা থেকেই আমি এইচএসসি পাশ করি। এইচএসসিতে অনেক ভালো রেজাল্টও করি, তবে আমার রেজাল্টে খুশি হওয়ার মতো কোনো মানুষ ছিল না। আমি নিজেই নিজের প্রতি সেদিন অনেক খুশি হয়েছি। তারপর অনেক জায়গায় পরীক্ষা দিই, ভাগ্যক্রমে ঢাকার একটা পাবলিক ইউনিভার্সিটির চান্স পাই। মামাদের বাসা থেকে আমি আবার পুরাতন শহর ঢাকায় ফিরে আসি। 2 বছর আগেই আমি এই শহরটাকে বিদায় জানিয়ে চলে গিয়েছিলাম, আবার 2 বছর পর এই ঢাকাতেই ফিরে এসেছি। আমার আর্থিক অবস্থার কথা কয়েকটা বড় ভাইকে বলেছিলাম, সেই সূত্রেই এক বড় ভাই আমাকে একটা টিউশনি জোগাড় করে দেয়, যেটা দিয়ে আপাতত আমার কষ্ট হলেও মাস চলে যাবে, পরে না হয় কিছু একটা করা যাবে। সেই ভেবেই আমি ঢাকায় চলে আসি। আসার আগে নানা আমাকে কিছু টাকা দিয়েছিল, যেগুলো ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় অনেক কাজে লাগে। আর কিছু টাকা ভবিষ্যতের কথা চিন্তা করে আমার কাছেই যত্ন করে রেখে দেয়। আজ আমার টিউশনির প্রথম দিন, তাই একটু পরিপাটি হয়েই যাচ্ছি, কারণ বড় ভাই বলেছে তারা নাকি একটু বড় লোক, তাই এত টাকা দিয়ে একজন টিউশনি টিচার রাখছে। বড় ভাই আমাকে ছাত্রের বাসায় নিয়ে গেলেন পরিচয় করিয়ে দিবেন বলে। তখন দরজা কলিং বেল বাজতেই একটি সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। আমি মেয়েটার দিকে তাকিয়ে জাস্ট হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ এই মেয়েটাই আমার জীবনের অভিশাপ। এই মেয়েটার কারণে আমার জীবনে 2 বছর আগে প্রচণ্ড ঝড় নেমে এসেছিল। সেই ঝড়ের কারণেই আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম, আজও আমি নিঃস্ব। এই পৃথিবীতে কিছু অলৌকিক জিনিস থাকে, যেগুলো মানুষ না চাইলেও তার সাথেই বারবার ঘটে। আমি যখন 9ম শ্রেণীতে পড়তাম খুব ভালো ক্রিকেট খেলতাম, তবে আমার একটা ব্যাড লাক ছিল। আমি যখনই খেলতে নামতাম তখনই কেন জানি না বলারের বলটা অনেক ভালো হয়ে যেত। বলার যতই খারাপ হোক না কেন, জানি না কেন জানি তার বলটা খুব বেস্ট হতো। মনে হতো দুনিয়ার সবচেয়ে ভালো বল তখনই হয় যখন আমি ব্যাট করতে নামি। আমার সাথে অনেকবার এরকম হয়েছে। ঠিক তেমনই অভিশপ্ত মেয়েটার সাথে বারবার আমার কেন জানি দেখা হচ্ছে, কিন্তু সেদিনের পর থেকে আমি মনে প্রাণে চাইতাম মৃত্যু হলেও যেন আমার সেই মেয়েটার সাথে দেখা না হয়। কিন্তু হচ্ছে, এ নিয়ে 2 বার দেখা হলো মেয়েটার সাথে। আমি জানি না বিধাতা কি চায় আমার কাছে, কেন আমার সাথেই বারবার মেয়েটার দেখা হচ্ছে। আমি তো জানি এই মেয়েটাকে আমি কতটা ভয় পাই, আর এটাও তো জানি স্বার্থের জন্য এই মেয়েটা আমাকে কত বড় বিপদে ফেলতে পারে। ইতিমধ্যে সেটার প্রমাণও আমি খুব ভালো মতো পেয়ে গেছি। আমি এমন একটা পর্যায়ে আছি যেটাকে জীবন মৃত্যুর মাঝামাঝি বললে ভুল হবে না। আজকে যদি আমার ভরণ পোষণ করার মতো কেউ থাকতো, তাহলে তো এই নাদি নামের মেয়েটা 2 গালে 2টা থাপ্পড় মেরে আমি বাড়ি থেকে বের হয়ে যেতাম। কিন্তু সেই পরিস্থিতি বা সামর্থ্য কোনোটাই আমার নেই, কারণ আমার ভরণ পোষণ আমাকেই করতে হয়। নাদিয়ার ছোট ভাই মেবি, যাকে পড়ানোর পর মাস শেষে আমি 5,000 করে টাকা পাবো, যেটা দিয়েই যেভাবেই হোক ঢাকা শহরের কোনো এক কোণে আমাকে বেঁচে থাকতে হবে। আমাকে যে বেঁচে থাকতেই হবে সেটা যেভাবেই হোক, পাড়ি দিতে হবে অনেকটা পথ। আমার বাবাকে জবাব দিতে হবে আমি তার সাহায্য ছাড়া মরে যাইনি, বেঁচে আছি, ভালোভাবেই বেঁচে আছি। তাই তো সব কিছু সহ্য করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের জীবনে অনেক বাধাই আসবে, কিন্তু আমাকে তো আমার গন্তব্যে এগিয়ে যেতেই হবে। শুধু আমি যে অবাক হয়েছি তা না, আমাকে দেখে নাদিয়াও কিছুক্ষণ হা করে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম সে হয়তো এভাবে আমাকে প্রত্যাশা করেনি। সে কোনোদিনই ভাবতে পারেনি যে আমার সাথে তার আবার দেখা হবে। তবে কেন জানি মনে হলো সে আমাকে দেখে খুশিই হয়েছে। তখনই বড় ভাই বলে উঠল, নাদিয়া, ওর নাম আমিনুল, আমার ছোট ভাই, খুবই ভালো ছাত্র, এবার ঢাবিতে চান্স পেয়েছে তোমাদের ডিপার্টমেন্টে। আজ থেকে এই তোমার ছোট ভাইকে পড়াবে। কথাগুলো বলে বড় ভাই চলে গেলে আমি নাদিয়ার সামনেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই মধ্যবয়স্ক এক মহিলা এসে নাদিয়াকে বলল, ছেলেটাকে সোহানের রুমে দিয়ে আয়। উল্লেখ্য এখানে সোহান হচ্ছে নাদিয়ার ছোট ভাই। কথা বলেই মহিলাটি ভিতরে চলে গেলেন। কিছুটা হলো আন্দাজ করতে পারলাম এই মহিলাটি হয়তো এই বদমেজাজি মেয়েটির মা। প্রথম দিন এমনিতেই পড়ানোর ইচ্ছা ছিল না, জাস্ট পরিচয় হয়ে বাসা চলে যাব এইটুকু। কিন্তু ছাত্রকে দেখে মনে হলো সে নতুন স্যার পেয়ে অনেক খুশি, সে আজ থেকেই পড়বে। তাই বাধ্য হয়ে তাকে পড়ানো শুরু করলাম। পড়ানোর সময় লক্ষ্য করলাম নাদিয়া বারবার দরজার ফাঁক দিয়ে আমাকে উঁকি মারতেছে। আমি ঠিক এটার কারণ বুঝতে পেলাম না, কারণ আমি সবসময় এই অভিশপ্ত নাগিনদের কাছ থেকে দূরে থাকতে চাই। আমি চাই না এই বিষাক্ত মানুষটার ছোবলে আমি আবারও ক্ষতবিক্ষত। বড় ভাইদের কাছে অনেক টিউশনির গল্প শুনেছি, যে বাড়িতে ছাত্রের সুন্দরী বোন থাকবে সে বাড়ির মতো টিউশনের মজা অন্য কোনো বাড়িতে পাওয়া যায় না। আর টিউশন শিক্ষক যদি স্মার্ট আর সুন্দর হয়, তাহলে পড়ানোর সময় সেই ছাত্রের সুন্দরী বোনটি তার দিকে আর চোখে তাকাবে না, এটা কখনোই হয়নি। কিন্তু আমার এই জিনিসটা কেন জানি ভালো লাগলো না। আমি একটা ছেলেকে পড়াচ্ছি আর একটা সুন্দরী মেয়ে আমাকে উঁকি মেরে মেরে দেখছে। ব্যাপারটা অনেক সুন্দর মনে হলেও আমার কাছে খুব বিরক্ত মনে হলো।
তবে আমি নিশ্চিত ওই মেয়েটার জায়গায় অন্য মেয়ে থাকলে অবশ্যই আমার ভালো লাগতো। আমি প্রথম দিনের মতো সেখান থেকে চলে আসি। আসার সময় ভেবেছিলাম সে হয়তো আমার সাথে কথা বলবে, কিন্তু বলেনি। কিন্তু না বলাতে আমি অনেক খুশি। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি কলেজ যেতে পারিনি কিছুদিন। হঠাৎ করেই আমার নানা মারা গিয়েছিল। আমি চেয়েছিলাম আর কখনো নানা বাড়িতে যাব না, কিন্তু না চাইতেও আমাকে সেখানে যেতে হলো। কারণ এই নানাই একমাত্র আমার খারাপ সময় আমার পাশে ছিল। যেদিন আমার মা মারা যায়, জানি না সেদিন আমি কেঁদেছিলাম কিনা, কারণ তখন আমি খুবই ছোট ছিলাম। কিন্তু নানার মৃত্যুতে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি। কিছুদিন আগেও মানুষটা 25,000 টাকা আমার হাতে দিয়ে বলেছিল ভালোভাবে পড়াশোনা করবে, নিজেকে কখনো একা ভাববি না, আর কেউ না থাকলেও আমি তো আছি, আর টাকার দরকার হলে আমাকে জানাবে। সেদিন তার কথাগুলো আমাকে অনেক সাহস জুগিয়েছিল। সেজন্যই হয়তো বেঁচে থাকার স্বপ্নগুনে চলে গিয়েছিলাম স্বার্থের শহর ঢাকাতে। আজ এই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেলেন। ভাবতেই কেমন জানি বুকের ভিতরটা অসহ্য যন্ত্রণা করতে লাগে। সেদিন দুপুরে আমি আবার ঢাকায় চলে এসে, মামারাও জোর করেনি, আর আমি ইচ্ছা করেই থাকতে চাইনি। সকালে ক্লাসে যাওয়ার সময় যা দেখার বাকি ছিল সেটাও দেখে ফেলি। আমি যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতাম, সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সেই মেয়েটিকে দেখি একটি সুদর্শন ছেলের হাত ধরে ক্যাম্পাসে হাঁটছে। নাদিয়াও তার সাথে ছিল। অবশ্য নাদিয়ার সাথে কিছু মেয়ে ফ্রেন্ডও ছিল। আমি কেন আদিবার মতো হতে পারলাম না? আমি কেন অন্য কাউকে ভালোবাসতে পারলাম না? আমি কেন তার মতো অন্য কাউকে নিয়ে জীবনটা সাজাতে পারলাম না? নিজের কাছে খুব জানতে ইচ্ছে করলো। আমি খুবই বোকা একজন মানুষ। আমার মনে হলো আমাকে বিশুদ্ধ হওয়ার আগে চালাক হতে হবে, কারণ আমি সত্যিই একজন বোকা মানুষ, যে সবসময় মানুষের কাছ থেকে শুধু দুঃখ পেয়ে এসেছে। দিন কলেজে আদিবার সাথে দেখা হওয়ার পর আমি চেয়েছিলাম তার সামনে পড়বো না, না চাইতেও আমি আদিবার সামনে দাঁড়িয়ে যাই। এখন আমি এমন একজন মানুষের সামনে দাঁড়িয়েছি যে মানুষটা একসময় আমার গার্লফ্রেন্ড ছিল, আমার প্রাক্তন, আমার সামনেই অন্য একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা চমৎকার। তার পাশেই আবার আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, যেই মেয়েটির কারণে আমি আমার প্রাক্তনকে হারিয়েছিলাম। যদিও আমি মনে করি এখানে তার ভালোবাসাতে অনেক দূরত্ব ছিল, তাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। শুধু নাদিয়াকেই একা দোষ দিতে পারি না। আমি আদিবার সাথে কথা বলবো না, সেটা ভেবেই সেখান থেকে চলে যাচ্ছিলাম। কিন্তু আমি আদিবার ডাকেই আবার থমকে দাঁড়ালাম। মনে হলো অনেক দিন পর খুব পরিচিত একটা করে অনেক মমতা নিয়ে আমাকে ডাকতেছে, কিন্তু মানুষটা আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে। তবে তার স্মৃতিগুলো এখনও আমার মনে রয়ে গেছে, সেটা তার কণ্ঠটা শুনেই বুঝলাম। সে আমাকে ডেকে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমার বর্তমানের সাথে পরিচিত হবে না? তখন আমি বললাম, ইচ্ছে নেই, হয়তো ভালোই আছো, নতুন করে কোনো কিছু আর জানার ইচ্ছে নেই। অন্তত তার সম্পর্কে জানতে চাই না, যে মানুষটা খারাপ সময় আমার পাশে থাকেনি, যে মানুষটা খারাপ সময় আমাকে বিশ্বাস করেনি। তখন সে বলে উঠল, কিন্তু আমার তো বলার ইচ্ছা আছে। তখন আমি বললাম, কি বলতে চাও বলো। তখন সে আমাকে বলল, আমার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তাকে আমি অনেক ভালোবাসি, মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসি। সেও আমাকে অনেক ভালোবাসে, তোমার মতো না। আমি বাদে সে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। আমি সেদিনের জন্য অনেক খুশি। তোমার সাথে ব্রেকআপ করার কারণে আমি আজকে আমার জীবনের বেস্ট মানুষটাকে খুঁজে পেয়েছি। তখন আমি বলে উঠলাম, আরও কিছু বলবে? তখন সে বলল, তোমার কিছু বলার নেই? তখন আমি বললাম, না, তবে বয়ফ্রেন্ড নিয়ে এত গর্ব কখনো করতে নেই। হয়তো আরও কিছু বলতো আদিবা, কিন্তু নাদিয়ার ডাকে সেখান থেকে চলে যায়। আমিও সেখান থেকে চলে আসি। আমি চাইলেই আদিবার প্রত্যেকটা কথার জবাব দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ আমি চাইনি কোনো মেয়েকে সবার সামনে অপমান করতে। কিন্তু ঠিকই সে আমাকে অপমান করার জন্য অনেক কথাই বলল। কিন্তু আফসোস হচ্ছে, আদিবা যেই ছেলেটাকে ভালোবাসে তাকে আমি খুব ভালো করেই চিনি। হয়তো সময় হলে আদিবাও সেটা বুঝে যাবে। আজ অনেক দিন পর ডায়েরির সামনে কলম হাতে বসে আছি। আগে অনেক কবিতা লিখতাম, অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতাম, কিন্তু সময়ের ব্যবধানে আজ কবিতা লেখা ভুলে গেছি। অভাব যখন দরজায় করা নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বাংলায় এমন একটা প্রবাদ আছে, আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। আমি আমার জীবন সংগ্রাম নিয়ে এতটাই ব্যস্ত হয়েছিলাম যে কবিতা লেখার মতো আর সময় করতে পারি। সবসময় ভেবেছিলাম দুবেলা দুমুঠো খাবার খেয়ে কিভাবে বেঁচে থাকা যায়। ঢাকায় আসার পর আমি কখনো সকালে খাবার খাই না, কারণ এমনিতেই টাকার সমস্যা, তার উপর আবার ক্ষুধাও লাগে না। যেদিন খুব বেশি ক্ষুধা লাগে সকালে হোটেল থেকে খেয়ে নিই। যখন অনেক চেষ্টা করে কবিতাটা লিখতে পারলাম না, তখন ডায়েরিটা রেখে দিলাম। ঠিক সেই সময় আমার ফোনের রিংটোনের শব্দ বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই দেখি একটা অচেনা নাম্বার। আমার ফোনে ঠিক তেমন একটা ফোন ঢোকে না। কবে যে লাস্ট ফোন এসেছিল আমার তা মনে নেই। আমাকে সাধারণত কেউ ফোন দেয় না, তাই আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা তুলতেই সুন্দর এক কোকিল কণ্ঠী মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। ওদিক থেকে একটি মেয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিলাম। তারপর সেই মেয়েটি আমাকে বলল, কে বলছেন ভাইয়া? আমি বললাম, আপনিই ফোন দিচ্ছেন, আবার আপনিই আমাকে জিজ্ঞাসা করছেন আমি কে। ব্যাপারটা খুব ভালো লাগলো। তখন মেয়েটি বলল, এই নাম্বার থেকে একবার কল আসছিল, ওই কারণে আমি ফোন দিলাম। তখন আমি বললাম,
এতদিন জানতাম ছেলেরা রং নাম্বার থেকে ফোন আসলে খোঁজ নেওয়ার চেষ্টা করে, এখন দেখি মেয়েরাও চেষ্টা করে। তখন মেয়েটি বলে উঠল, আপনার ছাত্রকে কালকে পড়াতে হবে না, আমরা সবাই মিলে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি, আপনি পরের দিন আসবেন। আমি কোনো কথা না বলেই ফোনটা রেখে দিই। নিজেকে অনেক গালি দিতে ইচ্ছে হচ্ছিল, নিজের মাথায় নিজে 2টা থাপ্পড় মারলাম। যাই হোক, পরের দিন ভার্সিটি গেলেও আদিবার সাথে আর দেখা হলো না। আমি সবসময় ভয়ে থাকতাম কখন জানি এই মেয়েটার সাথে আমার দেখা হয়। আমি খুবই সাবধানে চলার চেষ্টা করি যাতে এই মেয়েটির সাথে আমার কখনোই দেখা না হয়। সবসময় সবাইকে এড়িয়ে চলতাম, ভার্সিটিতে কারোর সাথে কোনো বন্ধুত্ব করিনি। আমার মনে হয় না আমার ডিপার্টমেন্টের 2-1 জন ছাড়া আমাকে কেউ চেনে। চুপ করে ক্লাসে যাই, আবার চুপ করে ক্লাস থেকে চলে আসি। কারোর সাথে তেমন একটা কথা বলার প্রয়োজন মনে করি, কারণ আমি আমার জীবন সংগ্রামে কাউকে পাশে পাবো না। আমার জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, কেউ আমাকে সাহায্য করবে না, কেউ পাশে থাকবে না। এটা ভেবেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। একদিন পরে যখন বাসায় পড়াতে গেলাম, তখন দেখি বাসায় নাদিয়া ছাড়া আর কেউ নেই। আমি খুবই ভয় পেলাম, কারণ নাদিয়া কেমন ডেঞ্জারাস মেয়ে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তখন নাদিয়া আমাকে বলল, রুমে গিয়ে বসো, ওরা সবাই চলে আসবে। নাদিয়ার কথা মতো আমি রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম নাদিয়া এসে রুমের দরজা বন্ধ করে দিচ্ছে। সে তখন আমাকে যে কথাগুলো বলে উঠল, সেগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে বলল, বাবা মা সোহান আজ বাসায় কেউ নেই, তাই তোমাকে আসতে বলেছি। মেন গেটেও তালা দিয়ে এসেছি, চাবি চাইলেও তুমি পাবে না। এখন তুমি তাই করবে আমি যা করতে বলবো। এখন তুমি আমাকে কিস করবে, না হলে তুমি তো জানোই আমি কি করতে পারি। কলেজের কথা মনে আছে তো? আদিবার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো, আগেও বলেছি এখনও বলছি। যদি এখন তুমি আমাকে কিস না করো, তাহলে তোমার সামনে আমি আমার সব কিছু খুলে ফেলবো। আমি তোমাকে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি নিজে এসে আমার কাছে ধরা দিয়েছো। তখন আমি বললাম, তুমি কিন্তু সহ্যের সীমা ছেড়ে যাচ্ছ। তুমি যেটা বলছো এটা হয় না, এটা একমাত্র ভালোবাসার মানুষের সাথেই হয়। তখন সে বলে উঠলো, এত কথা আমি শুনতে চাই না, তুমি জানো ভালো করে আমি তোমাকে কখন থেকে ভালোবাসি। আমি বাধ্য হয়েই নাদিয়াকে চুমু খেলাম। জীবনের প্রথম কোনো মেয়েকে চুমু খেলাম, অথচ মেয়েটাকে আমি প্রচণ্ড রকমের ঘৃণা করি। তারপর হঠাৎ করেই নাদিয়া আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। সেদিন কি হয়েছিল আমি আর কিছুই জানি না, কিন্তু এই অহংকারী মেয়েটার সাথে আমার সব কিছুই হয়ে যায়। বিশুদ্ধ হতে চেয়েছিলাম, কিন্তু সেদিন আমি অশুদ্ধই হয়ে যাই। এই মেয়েটাই একদিন আমাকে অনেক ভালোবাসতে চেয়েছিল, সব কিছু উজাড় করে দিতে চেয়েছিল। আমি তার ভালোবাসাটা প্রত্যাখ্যান করেছিলাম বলে আমার উপর কি জঘন্য প্রতিশোধটাই নিল সেটা আপনাদের অজানা নয়। নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে, নিজেকে অনেক খারাপ মানুষও মনে হচ্ছে। যে মানুষটাকে আমি সবসময় ঘৃণা করে এসেছি, যে মানুষটা আমার অতীত জীবনকে নরকে পরিণত করে দিয়েছিল, যে মানুষটার কারণে আমি আমার বাবার থেকে চিরদিনের জন্য দূরে চলে গিয়েছি, যে মানুষটার কারণে আমার সৎ মা আমাকে ধর্ষক ভেবে বাসা থেকে বের করে দিয়েছিল, যে মানুষটার কারণে আমি ছোট বোনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, সে মানুষটার সাথে আজকে আমি আজকে আমাকে অন্য সবার মতো লোভী মানুষ মনে হচ্ছে। না হলে আমি কি নাদিয়ার সাথে এই কাজটি করতে পারতাম? তার সাথে নিজের জীবনের সবচেয়ে জঘন্য কাজটি করেছি আমি। অথচ যেদিন মেয়েটা আমাকে ভালোবেসে শহরের সবচেয়ে বিলাসী ফুল দিয়ে বলেছিল, তুমি আমার বাগান বিলাস হবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আমার মনের রাজত্বটা তোমাকে দিয়েছি। আমি না চাইতেও সবসময় তোমাকে মনে করি, তুমি সবসময় আমার কল্পনার আকাশে ঘুরে বেড়াও। তুমি কল্পনা করতে পারবে না তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। তুমি কি তোমার বুকে আমার একটু জায়গা দেবে না? যখন আমাকে নাদিয়া অনেক আগে কথাগুলো বলেছিল, তখন আমি চুপ করে বসেছিলাম। কিছুক্ষণ পর বললাম, দেখো আমি তোমার ভালোবাসাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি একজনকে অনেক ভালোবাসি। তখন নাদিয়া বলেছিল, আমি আমার আজ পর্যন্ত জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, তুমি হয়তো আমাকে জানো না। আমি নিজের প্রয়োজনে কতটা খারাপ হতে পারি তুমি কল্পনাও করতে পারবে না। তখন আমি বলেছিলাম, আমার তোমার সম্পর্কে বিন্দুমাত্র কিছু জানার ইচ্ছে নেই। তখন সে আবার বলেছিল, তুমি যদি চাও আমি তোমার ভালোবাসার জন্য প্রমাণ পর্যন্ত দিতে রাজি, নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটাও দিয়ে দেবো, তার বিনিময়ে আমি তোমাকে চাই। তখন আমি বলেছিলাম, তুমি দেখতে যতটা সুন্দর তোমার ভিতরটা ততটাই নোংরা। তখন সে বলল, আমি তো বলেছি পৃথিবীতে আমি যা চাই তা পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারি, এমনকি পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজটাও করতে আমার পা পিছু পা হবে না। সেদিন আমার কি হয়েছিল আমি জানি না, আমি কখনো কারোর সাথে এতটা খারাপ ব্যবহার করিনি, এত খারাপ কথাও কখনো কাউকে বলিনি। সেদিন খুব গর্ব করে নাদিয়াকে বলেছিলাম, তুমি সুন্দর হতে পারো, তোমার মতো হাজার বিশ্ব সুন্দরী যদি আমার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমি কখনোই তাদের দিকে তাকাবো না। তোমার মতো এত খারাপ মেয়ে আমি কখনো দেখিনি, কখনো একটা ভালো মেয়ে একটা ছেলেকে এসব খারাপ কথা বলবে না। নিজেকে এতটা সস্তা ভাবো তুমি, আমার তো মনে হয় তুমি আসলেই একটা সস্তা মেয়ে। কথাগুলো যখন আমি নাদিয়াকে বললাম তখন মনে হলো আমি কি বললাম এগুলো নাদিয়াকে। এসব বলাটা আমার একদমই উচিত হয়নি। আমি রাগ না করেও হয়তো মেয়েটাকে আরো ভালো করে বোঝাতে পারতাম,
এই পৃথিবীতে কিছু কিছু জিনিস থাকে যেগুলো কখনোই জোর করে পাওয়া যায় না, তার মধ্যে ভালোবাসাটাও পড়ে। মনের উপর কখনো জোর করা চলে না, কারণ মন যাকে চায় না হাজার চেষ্টার পরেও তাকে ভালোবাসা সম্ভব হয় না। এসব কিছু না চিন্তা করেই আমি মেয়েটাকে কত কি বলে দিলাম। যখন তার দিকে তাকালাম দেখলাম সে রাগে ফুসফুসাচ্ছে আর বুদবুদ করে কান্না করতেছে। সেদিন নাদিয়া রাগে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গিয়েছিল। আমি বিষয়টাকে দুর্ঘটনা ভেবেই ভুলে গিয়েছিলাম, কিন্তু পরে কিছুক্ষণ পরেই নাদিয়া ক্লাসে সবার সামনে আমাকে নিয়ে বাজে কথা বলল। নিজের সম্মানের কথা একবারও ভাবলো না। সেদিন বুঝেছিলাম এই মেয়েটি নিজের স্বার্থের জন্য কত কী করতে পারে। আজ সেই মেয়েটার সাথেই আমি শারীরিক সম্পর্কে জড়িয়েছি। যেই মেয়েটার সামনে আমি একসময় গর্ব করে বলতাম, তোমার মতো হাজারটা সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়ালেও আমি একবারও চোখ তুলে তাকাবো না। অথচ আমার অতীতের গর্ব করাটা কতই না বোকামি ছিল সেটা আজ বুঝতে পারছি। আমি সেখান থেকে চলে আসি। আসার সময় নাদিয়া আমাকে কিছুই বলেনি, তবে আমি বুঝতে চেয়েছিলাম সে এটাই চেয়েছিল, আর আমিও বোকার মতো তার ফাঁদে পা দিয়েছিলাম। নাদিয়া যদি এখন আমাকে আঙ্গুল তুলে বলে, তোমার মতো সব ছেলেদেরকেই আমি চিনি, পৃথিবীর সব ছেলেরাই একরকম, সুযোগ পেলে ছাড়ে না, তুমিই তো বলেছিলে আমি তোমার সামনে দাঁড়ালে আমাকে পাশ কাটিয়ে চলে যাবে, কোথায় গেল তোমার সেই নীতি কথা? আজ আমাকে দেখে তো লোভই সামলাতে পারলেন। এই প্রশ্নগুলো আমাকে নাদিয়া করলে তখন আমি কি বলতাম, কিন্তু নাদিয়া আমাকে কিছুই বলেনি এখন পর্যন্ত। আমি বাসায় এসে নিজেকে পবিত্র করার বৃথা চেষ্টায় 1 ঘন্টার মতো গোসল করি, অথচ আমি জানি আর কখনোই আমি বিশুদ্ধ হতে পারবো না। এই সাবান সোডা দিয়ে আমার দেহটা পরিষ্কার করতে পারলেও আমার মনটা কখনোই পরিষ্কার করতে পারবো না, সেটা খুব ভালো করেই জানি আমি। পুরো 2 দিন আমি রুম থেকে বের হলাম না। নাদিয়ার সাথে সেই অন্তরঙ্গের মুহূর্তটা কোনোভাবেই ভুলতে পারতেছি। আস্তে আস্তে তার প্রতি কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছে। এমনটা হওয়ার কারণ আমি বুঝতে পারলাম না। মেয়েটাকে তো আমি ঘৃণা করি, তারপরেও কেন এমন মনে হচ্ছে? শুনেছি কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে সেই মেয়েটি কখনোই ছেলেটিকে ভুলতে পারে না। সবসময় সে ছেলেটির কথাই মনে পড়ে, কারণ তার সবচেয়ে মূল্যবান সম্পত্তি সে সেই ছেলেটিকেই বিলিয়ে দিয়েছিল। কিন্তু আমি তো ছেলে, আমার ক্ষেত্রে কেন এমন হচ্ছে? আমি কেন নাদিয়ার সাথে কাটানো সময়গুলো ভুলতে পারছি না? হঠাৎ করেই নাদিয়ার ফোন পেয়ে আমি ভাবনার জগৎ থেকে নিজেকে বাস্তবতায় প্রতিস্থাপন করি। সে ফোন দিয়ে বলল, আমি তোমাকে মেসেজে একটা ঠিকানা দিয়েছি, তুমি খুব দ্রুত সেখানে চলে আসো। কথাটা বলেই নাদিয়া ফোনটা রেখে দিল। আমি ভয়েই হোক আর যে কারণেই হোক তার দেয়া ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি একটা হাসপাতাল। সে আমাকে হাসপাতালে কেন ডেকে পাঠালো সেটা আমি বুঝতে পারলাম না। হাসপাতালে গিয়ে দেখি নাদিয়া আদিবাকে নিয়ে বসে আছে। আমি আদিবাকে দেখেই পিছনে ঘুরলাম। তখন আমার মনে হলো এরা তো খুব ভালো বান্ধবী, তাহলে কি নাদিয়া আদিবাকে সব কথা বলে দিল? নাদিয়ার ডাকে আমি আবার তাদের দিকে ঘুরে তাকালাম। তাদের কাছে গেতেই নাদিয়া আমাকে যে কথাটা বলে উঠল, সে কথাটা শুনে কেমন জানি খুব ভালো লাগা শুরু হলো। সে আমাকে বলল, আদিবা প্রেগনেন্ট, ওর বয়ফ্রেন্ডকে অনেক ফোন দিয়েছি কিন্তু তার ফোন বন্ধ দেখাচ্ছে। একজন ছেলে মানুষ প্রয়োজন হয়েছিল আমার, তাই তোমাকে ফোন করে আসতে বললাম। এ কথাগুলো শুনে আমার নিজে নিজে মনে হলো, হায় রে জীবন, এতদিন প্রেম করেও এই আদিবাকে একটা কিস করতে পারলাম না, অথচ এই স্মার্ট ছেলেটা কত কম সময়ের মধ্যে কত কি করে ফেলেছে। এটাই বুঝি পেলে বয় আর সাধারণ বালকের মধ্যে তফাৎ। আদিবা আর আমার দিকে তাকাতে পারছে না, কিন্তু আমি ঠিকই তার অসহায় নির্লিপ্ত চেহারাটার দিকে তাকিয়ে আছি। আদিবাকে দেখে একটা জিনিস খুব ভালো মতোই বুঝতে পারলাম, আজ সে অনেক অনুতপ্ত। আজ সে মনে মনে অবশ্যই বিশ্বাস করছে আমি খারাপ মানুষ হলেও কখনো তার দুর্বলতার সুযোগ নেইনি, কখনো তাকে ভালোবাসার নামে নোংরামি করতে বলিনি। তাকে দেবী ভেবে মনের মন্দিরেই পূজা করে এসেছিলাম, তাকে নিয়ে কখনো খারাপ চিন্তাও করিনি। অথচ সে যাকে বিশ্বাস করে ভালোবেসেছিল আজ সে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করেছে। হয়তো বাস্তবতা এমন, আমরা এমন মানুষগুলোকে বিশ্বাস করি যারা কখনোই বিশ্বাসের মর্যাদা রাখে না, বিশ্বাসের সাথে খেলা করে। আদিবা হয়তো ভেবেছে আমি তাকে দেখার জন্য এসেছি, এ ভাবনাটাও তার ভুল, কিন্তু আমি তাকে এটা বলতে পারছি না। তাকে বলতে পারবো না ভেবেও আমার খুব খারাপ লাগলো, কারণ আমি তো এখানে নিজের ইচ্ছায় আসিনি, নাদিয়ার কথাতে আসতে হয়েছে। ইদানিং কেন জানি না নাদিয়ার কথাতেই আমাকে চলতে হচ্ছে। অথচ এই মেয়েটাকে আমি প্রচুর ঘৃণা করতে চাই, ইচ্ছা করেই ঘৃণা করতে চাই, কিন্তু তার প্রতি ঘৃণাটা কেন জানি দিন দিন আমার কমে আসছে। এমনটা হওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না। ডাক্তারের কথা শুনে যা বুঝলাম, আদিবা তার পেটের অনাগত সন্তানকে নষ্ট করতে যাচ্ছে, এছাড়াও আর কোনো উপায় নেই। দুদিনের অতিথি হয়ে যে তার জীবনে এসেছিল তাকে এখন হারিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সেদিনের মতো সেখান থেকে চলে আসি। আসার সময় আদিবা আমাকে ধন্যবাদ জানিয়েছিল, অনেকটাই মায়া নিয়ে বলেছিল বর্তমান আমার সাথে যার থাকার কথা সে আজ নেই, অথচ তোমাকে অনেক অপমান করার পরেও তুমি আমার জন্য এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। কিছুদিন পরের কথা, আমি সবেমাত্র অনার্স 3rd ইয়ারে উঠেছি।
সেদিন ছিল মনোমুগ্ধকর একটি শীতের সকাল। ক্লাস শেষে আসার সময় হঠাৎ করেই দেখলাম আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলবো বুঝতে পারলাম না। পাশ কাটিয়ে চলে যাওয়াটা খারাপ দেখায়, তাই আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন সে বলে উঠলো, তোমার সাথে কিছু কথা আছে, এদিকে চলো। রাস্তা থেকে কিছুটা ক্যাম্পাসের ভিতরে গেলাম আমরা। হঠাৎ করেই একটি নির্জন জায়গায় আদিবা দাঁড়িয়ে পড়ল। সে বলে উঠলো, সেই হাই স্কুল জীবনে তুমি নাদিয়ার সাথে এমনটা করেছিলে কি না আমি তা জানি না, তবে এটা আমি জানি খুব বড় ভুল করেছিলাম আমি সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমাকে বিশ্বাস না করে। জানি না তুমি কি মনে করবে, তবে আমি তোমার সেই স্বপ্নের নারী হয়ে ফিরে আসতে চাই। ভুল তো মানুষই করে, তুমি কি আমাকে ক্ষমা করে আবার তোমার জীবনে ফিরিয়ে নিতে পারবে না? তখন আমি ডাইরেক্ট বলে উঠলাম, না পারি না। আমার খুব কাছের একজন মানুষ একদিন বলেছিল, যে মানুষগুলো খারাপ সময় তোমার পাশে থাকিনি, ভালো সময় তোমার পাশে থাকার অধিকার তাদের নেই। আমি এটাও জানি তুমি আমাকে ছাড়াও ভালোভাবে বেঁচে থাকতে পারবে, তবে মানুষ চিনতে ভুল করো না। এই নিয়ে 2বার ধোঁকা খেলে। এরপর কাউকে ভালোবাসলে জেনে শুনে ভালোবাসো, যাতে পরে আর পস্তাতে না হয়। ভালো থেকো। কথাগুলো বলে সোজা আমি আমার বাসায় চলে যাই। বাসা বলা ঠিক হবে না, আমি ম্যাচে থাকি, তো ম্যাচে চলে যাই। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়েই দেখলাম 21টা মিসড কল। বলে রাখা ভালো, শীতের দিন আমি তেমন একটা গোসল করি না। নাদিয়া এতবার কেন ফোন দিয়েছিল বুঝতে পারলাম না। আমি আর কলও ব্যাক করলাম না। হয়তো ভেবেছিলাম আদিবা হয়তো কিছু বলেছে, ওই কারণেই ফোন দিয়েছে। আদিবার জন্য কেন জানি না অনেক খারাপ লাগছে। মেয়েটা সহজ সরল মনের মানুষ, তার সাথে এত বড় ধোঁকা হওয়াতে প্রথম দিক দিয়ে আমার ভালো লাগলেও এখন কেন জানি খুব খারাপ লাগছে। জীবনে ওই একটা মেয়েকেই তো মন থেকে ভালোবেসে নিজের করে নিতে চেয়েছিলাম। হয়তো আমি এখন তাকে ভুলে গিয়েছি বললে ভুল হবে। পরিস্থিতি আমাকে ভুলতে বাধ্য করেছে। সবার জীবনে এমন একটা সময় আসে যে সময় কাউকে ভালোবাসা যায় না। আমিও ঠিক সেই সময়ের মধ্য দিয়েই যাচ্ছি। এখন কাউকে ভালোবাসার কথা চিন্তাতেও আনতে পারি না। আমি আমার জীবন যুদ্ধে জয়ী হতে পেরেছি কিনা জানি না, তবে নিজের এমন একটা অবস্থান বর্তমান তৈরি করেছি, দুবেলা দুমুঠো খাবার এমনিতে জোগাড় করতে পারবো। আদিবা হয়তো মনে মনে ভাবছে তার দুর্ঘটনার জন্য আমি তাকে আমার মনে জায়গা দেইনি। একটা মেয়ে একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে প্রেগনেন্ট হয়েছে, এ কথাটা তার আগের বয়ফ্রেন্ড জানার পরে কখনোই তাকে ফিরিয়ে নেবে না। তবে আমি সেই কারণে আদিবাকে দূরে সরিয়ে দেইনি। সত্যি বলতে আদিবার উপর আমার আগের সেই ভালোবাসাটা নেই। তার উপর আগের মতো আর কোনো আবেগ আমার কাজ করে না। তার প্রতি যে শ্রদ্ধাটুকু ছিল সেটাও আর নেই। এসব কথা চিন্তা করতে করতে নাদিয়া আবার ফোন দিল। 21 বার ফোন দেওয়ার পরে যখন আবার ফোন দিল, তখন আমি ফোনটা ধরলাম। তার ফোনটা ধরতে আমার মোটেও ইচ্ছা করছিল না, কারণ আমি জানি সে ফোন দিলে যত সব আবল তাবল কথা বলে। কিন্তু একটা মানুষ যখন 21 বারের বেশি ফোন দেয়, তখন সে ফোনটা না ধরে আর থাকা যায় না। ফোনটা রিসিভ করলাম। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। সে বলে উঠল, আমি প্রেগনেন্ট। যখন তার কথাটা আমি শুনলাম, আমার মনে হয় আকাশ আমার মাথায় ভেঙে পড়ল। আমি কি করে এত বড় একটা জঘন্য কাজ করতে পারলাম, এ কথাটা চিন্তা করতেই আমার পুরো গা শিউরে উঠল। তারপর নাদিয়া বলে উঠল, আমি আদিবার মতো আমার বাচ্চাকে নষ্ট করতে পারবো না। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি আত্মহত্যা করব। আমি চাইলেও আবার সবার সামনে তোমাকে অপমান করতে পারতাম, কিন্তু আমি আর তোমাকে অপমান করতে চাই না। অনেক ভাবার পরে আমি নাদিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিই, কারণ আমি মেয়েটাকে চিনি, এ কত বড় জেদি মেয়ে। সে যদি সত্যি সত্যি জীবন দিয়ে দেয়, তাহলে কখনোই আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। পরের দিন সকালে নাদিয়াকে ফোন দিয়ে আমি সেই হাসপাতালে আসতে বললাম যেখানে আদিবা এসেছিল। নাদিয়ার কথাটাই যখন ডাক্তার বলল যে সে প্রেগনেন্ট, তখন আর বিয়ে না করে কোনো উপায় নেই। 2 দিন পরে কাজী অফিসে গিয়ে নাদিয়া সহ বিবাহ বন্ধনে আবদ্ধ হই। নাদিয়ার 2জন বান্ধবী ছাড়া এই সম্পর্কটার কথা আর কেউ জানে না। বিয়ের পরে নাদিয়া সবার সামনে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। সেদিন যখন নাদিয়ার চোখের দিকে তাকিয়েছিলাম, তখন মনে হয়েছিল মেয়েটা মনে হয় সত্যিই আমাকে অনেক ভালোবাসে। কাজী অফিস থেকে সোজা আমি নিজের ম্যাচে চলে আসি। নাদিয়ার বাসায় চলে যায়। ভাবতে থাকি আমি আমার ভবিষ্যৎ জীবন নিয়ে। হঠাৎ করেই নাদিয়া ফোন দিল। ফোন দেওয়ার পর নাদিয়া আমাকে যে কথাগুলো বলল, এই কথাগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে ফোন দিয়ে বলল, বিয়ে করলে তো অবশেষে আমাকে, তুমি তো বলেছিলে মরে গেলেও আমাকে বিয়ে করবে না, প্রয়োজনে তুমি চিরকুমার হয়ে সারা জীবন থাকবে, তবু আমাকে বিয়ে করবে না। কিন্তু শেষ পর্যন্ত তো আমাকেই বিয়ে করতে হলো। নাদিয়ার কথাগুলো কেন জানি আমার মস্তিষ্কের নিউরনগুলোতে ঢুকলো না। আমি বুঝতে পারলাম না সে কেন এমন কথা বলছে। তখন আমি বললাম, তুমি কি বলছো স্পষ্ট করে বলো। তখন সে বলে উঠল, আমি প্রেগনেন্ট না, তোমাকে বিয়ে করাটা আমার প্রয়োজন ছিল, তাই এই নাটকটা সাজিয়েছি। আমি তোমাকে হারাতে চাই না, তাই নিজের করে রেখে দিলাম। সো তোমাকে এত টেনশন করতে হবে না, তুমি তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। যতদিন তুমি নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে না পারো, ততদিন আমি তোমার ঘাড়ে চেপে বসবো না। এই পৃথিবীতে কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না, কারণ তুমি আমার অন্তরে বাস করো। তখন আমি বলে উঠলাম, তাহলে ডাক্তার যে বলল সেটা? তখন সে বলে উঠল, এই দুনিয়ায় টাকা হলে সবই সম্ভব, আর ডাক্তার আমার পূর্ব পরিচিত।
ফোনটা রেখেই আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়লাম। কতটা বোকাই না আমি! এত বড় একটা ধোঁকা আমার সাথে হলো আর আমি বুঝতেও পারলাম না। তবে আজ এই মুহূর্তে নাদিয়া নামের মেয়েটার জন্য আমার মাথায় ঘৃণার পাহাড় জমে গেল। আমি জানি না বিয়ের পর তার সাথে কি করব। তবে এমন কিছু করব যা কোনো হাজবেন্ড তার স্ত্রীর সাথে করেনি। আমি ভেবেছিলাম নাদিয়া হয়তো আমার দুর্বলতার সুযোগ নেবে। সে আমার বিয়ে করা বউ, এর জন্য হয়তো তার হাত ধরে তাকে ঘুরতে হবে, তাকে অনেক সময় দিতে হবে, খোঁজ খবরও নিতে হবে। সেও হয়তো গার্লফ্রেন্ডের মতোই প্যারা দিবে। কিন্তু সে বিয়ের আগে যেমন ছিল এখনও তেমনই আছে। নাদিয়ার এই জিনিসটা আমাকে খুবই মুগ্ধ করলো। আমি যখন তার বাসায় পড়াতে যেতাম সে আর আগের মতো আমাকে বিরক্ত করতো না, দরজার ফাঁক থেকে আড়াল দিয়ে লুকিয়েও দেখতো না। হয়তো সে আমাকে পেয়ে গেছে বলে আগের মতো দুষ্টুমি করে না। মানুষ যে জিনিসটার জন্য দিনরাত পরিশ্রম করে পাওয়ার অনেক আগ্রহ থাকে, জিনিসটা না পাওয়া পর্যন্ত আগ্রহটা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কিন্তু দেখা যায় সে জিনিসটা পাওয়ার পর সেটার প্রতি তেমন আর একটা আগ্রহ থাকে না, আগ্রহটা আগের থেকে অনেক কমে যায়। নাদিয়ার আগে আমাকে পাওয়ার জন্য যে আগ্রহটা ছিল এখন আর তেমনটা নেই, কারণ এখন সে আমাকে পেয়ে গেছে। 3 বছর পরের কথা, নাদিয়াকে কাজী অফিসে বিয়ে করেছি, 3 বছর কেটে গেল। আজ আমার আর নাদিয়ার বাসর রাত। এই 3 বছরে অনেক কিছুই হয়েছে তার সাথে। ওদিকে আদিবারও বিয়ে হয়ে গেছে। সে সবসময় বলেছিল সে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করবে। বাবা মায়ের পছন্দে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করতে চায় না। যেহেতু লাইফটা তার, তাই লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা সে তার বাবা মায়ের হাতে ছেড়ে দিতে চায় না। নিজের জীবন সঙ্গিনী নিজেই খুঁজে নেবে। অথচ সে 2জন মানুষকে ভালোবেসে একজনকেও নিজের করে পায়নি। অবশেষে বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে জীবন সংসারে নাম লিখিয়েছে। আদিবা আজ মনে প্রাণেই বিশ্বাস করে নিয়েছে যে বাবা মা কখনোই মেয়ের খারাপ চায় না। বিয়ের আগের দিন আদিবা আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলেছিল। আমি সেদিন বুঝতে পেরেছিলাম মেয়েটা হয়তো এখনো আমাকে চায়। সে তার ভুলের জন্য অনেক বেশি অনুতপ্ত। মেয়েরা হয়তো এমনই, একজনকে ভালোবাসে কিন্তু অন্যজনের সাথে সংসার করার অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মায়। তবে আমার জানা নেই এইভাবে কয়টা মেয়ে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সুখী হতে পেরেছে। যদিও মেয়েরা অনেকেই পরিস্থিতির শিকার হয়ে ভালোবাসাকে বিসর্জন দিতে বাধ্য হয়। বলে রাখা ভালো, নাদিয়ার কাছ থেকে আদিবা সবকিছুই জেনে নিয়েছে। অনার্স শেষ করে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব ভালো বেতনের একটা চাকরি পেয়ে যাই। যদিও আমি জানি এই চাকরিটা নাদিয়ার বাবার কারণেই পেয়েছি। নাদিয়া তার বাবাকে আমার কথা বলেছিল, কিন্তু সেজন্য নাদিয়ার প্রতি আমার কোনো ভালোবাসাই জন্ম নেয়নি। আমি তাকে আগের মতোই ঘৃণা করি। চাকরির কিছুদিন পর নাদিয়ার আমার দ্বিতীয়বারের মতো বিয়ে হয়। আগের বিষয়টা আমি, নাদিয়ার তার 2 বান্ধবী ছাড়া কেউই জানে না, আর আমরা চাইও নি যে কেউ জানুক। সেজন্যই আমরা দ্বিতীয়বারের মতো বিয়েটা করি। বিয়ের দিন আদিবা তার হাজবেন্ডকে নিয়ে এসেছিল। আদিবা কেমন করে জানি আমার দিকে তাকিয়েছিল। তবে সে নাদিয়াকে ক্ষমা করে দিয়েছে, কারণ সে তার হাজবেন্ডকে নিয়ে অনেক ভালো আছে। নাদিয়া হয়তো আদিবার কাছ থেকে ক্ষমা নিয়ে নিয়েছে। সবাই চলে যাওয়ার পরে আমি আর নাদিয়া রুমে যাই, কারণ আমাদের বাসরাতটা নাদিয়াদের বাসাতেই সাজানো হয়েছে। যেহেতু আমি বাসা নিয়ে থাকি, আমার সাথে কেউই থাকে না, তাই নাদিয়ার ফ্যামিলির লোকেরাও চেয়েছিল বাসরাতটা এখানেই হোক। নাদিয়া বউ সেজে বাসর ঘরে বসে আছে। আমি রুমে ঢুকতেই সে উঠে দাঁড়ালো। আমি দরজাটা লাগিয়ে তার পাশে গিয়ে বসলাম। আজ তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। হলুদ মিষ্টি মুখের মেয়েটা আমার সামনে বসে আছে। মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো অপ্সরী নেমে এসেছে, যার গায়ে সূর্যের হলুদ হলুদ আলোটা জলজল করে উঠছে। আমার খুব ইচ্ছে করছে আমার সামনে বসে থাকা মেয়েটাকে নিয়ে কল্পনার জগতে হারিয়ে যাই, কিন্তু আমি তো এই মেয়েটাকে ঘৃণা করি। আমি জানি শেষ 3 বছরে সে আমার জন্য অনেক কিছু করেছে। আমার জীবনযুদ্ধে সেনাপতি হয়ে সবসময় আমার পাশে থেকেছে। আমি জানি আজকে আমি যে অবস্থানে আছি তার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এই মেয়েটির। কিন্তু সে আমার সাথে যা করেছিল তা আমি কখনোই ভুলতে পারবো না। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে আমাকে ধোঁকা দিয়েছে। সেটা কি তাকে ঘৃণা করার জন্য যথেষ্ট না? তার পাশে বসার পর সে বলে উঠল, জানো আমি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি। তুমি হয়তো জানো না আজকে আমি অনেক খুশি যে মানুষটাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, আজ তাকে আমি আমার করে পেয়েছি। চলো না সব ভুলে গিয়ে সবকিছু আবার নতুনভাবে শুরু করি। আমার হাত ধরে যখন নাদিয়া কথাগুলো বলল, তখন আমি হাতটা সরিয়ে নিলাম আর বললাম, তোর মতো মেয়ে কখনোই আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। তুই একবার ভেবে দেখ আমার সাথে কি করেছিস। সবার সামনে তুই আমাকে অপমান করেছিস, আমাকে একজন খুব খারাপ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলি। আমার আপন বলতে একমাত্র আমার বাবা মাই ছিল। তারা আমাকে ভালো না বাসলেও আমি ঠিকই তাদেরকে ভালোবাসতাম। তাদের কথা আমি এখনো ভুলতে পারি না। আদিবা মেয়েটাও আমাকে ভুল বুঝেছিল শুধুমাত্র তোর কারণে। আমি যাকে ভালোবাসতাম কখনো তার হাতটাও ধরিনি, কিন্তু তুই আমাকে তোর সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছিস। শুধু তা করেও শান্তি পাসনি, আমাকে ধোঁকা দিয়ে বিয়েটাও করলি।
তুই যেদিন বলেছিলি তুই প্রেগনেন্ট, সেদিন জানিস আমার অবস্থা কি হয়েছিল? জানিস না। আমি তোকে বিয়ে করেছি ঠিকই, সবাই জানবে তুই আমার বিয়ে করাবো, কিন্তু আমি কোনোদিনও তোকে ছুঁয়েও দেখবো না। কথাগুলো বলেই আমি বিছানায় গা এলিয়ে দিই। নাদিয়া জাস্ট হয়ে বসে আছে। সে হয়তো কখনোই ভাবিনি আমি সব কিছু মনে রেখেছি। সে হয়তো ভেবেছিল এই 3 বছরে তার জন্য আমার হৃদয়ে একটু একটু করে ভালোবাসা জন্ম নিয়েছে। বাসর রাতে সে আমার ভালোবাসা পাওয়ার তীব্র আশা নিয়ে বসেছিল, কিন্তু সে কখনোই ভাবিনি এভাবে নিরাশ হবে। আমি বুঝতে পারছি নাদিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তবে তার কান্নাটা আমার মনে ব্যথার সৃষ্টি করতে পারল না। আমার মনে হলো সেদিনের মতো আজকের কান্নাটাও তার মিথ্যে। সেদিনও সে এই মিথ্যা কান্না দিয়ে আমাকে সবার সামনে প্রতিষ্ঠিত করিয়েছিল এই বলে যে আমি একজন খারাপ মানুষ, আমি তাকে নষ্ট করতে চেয়েছিলাম। তাই এসব মিথ্যা চোখের পানি করুণা না করে আমি আমার মতো ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 2টা বাজে। বুঝতে পারলাম যে কেউ আমার পা ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার চোখের পানি টপ টপ করে 2-1 ফোঁটা আমার পায়ের উপর পড়লো। চেয়ে দেখলাম নাদিয়া কাঁদছে। অমনি আমি উঠে বসলাম। মেয়েটা এখনো ফ্লোরে বসে আমার পা ধরে কাঁদছে, এটা আমি বিশ্বাসই করতে পারলাম না। তার দিকে তাকাতে আমার খুবই মায়া লাগছে। মেয়েটা কাঁদতে কাঁদতে তার ফর্সা গাল দুটো লাল করে ফেলেছে। আমিও তো এটাই চেয়েছিলাম, ও কষ্ট পাক। আমাকে যেমন সে তিলে তিলে অত্যাচার করেছিল, আমিও তাকে ঠিক সেভাবেই অত্যাচার করব। আমি জানি সে আমার জন্য বিয়ের শাস্তা চেঞ্জ করেছিল। সাধারণত বাঙালি মেয়েরা বিয়ের সময় ঠোঁটে লাল লিপস্টিক দেয়, কিন্তু সে দেয়নি, কারণ সে জানতো আমার লিপস্টিক পছন্দ না, আমার এমনি ঠোঁটই ভাল লাগে। তাই সে বিয়ের দিনও কোনো লিপস্টিক ইউজ করেনি। সে আমার জন্য অনেক আশা নিয়ে দুধের গ্লাস নিয়ে বসেছিল, কিন্তু আমি সেটা তার হাত থেকেও নিইনি। আমি কিছুই বললাম না, বাইরে গিয়ে একটা সিগারেট ধরালাম আর ভাবতে লাগলাম জীবনটা জানি কেমন হয়ে যাচ্ছে। নাদিয়ার কাছেই কি আমার সমস্ত সুখ নিহিত আছে? ভবিষ্যতে কি নাদিয়াই আমার সন্তানের মা হবে? আমি কি তাকে কষ্ট দিতে দিতে একসময় ক্লান্ত হয়ে ভালোবাসতে শুরু করব? আমি তাকে যে এখন কষ্ট দিচ্ছি, এগুলো তো আমি মন থেকে করছি না, অনেকটা মনের অবাধ্য হয়ে এসব কাজ করছি। আমি কি হিংসার বশবর্তী হয়ে এসব কাজ করছি? যে মানুষটা একসময় ভালোবাসার নামে আমাকে কষ্ট দিয়েছিল, আমি এখন সে মানুষটাকে কষ্ট দিচ্ছি। আমারও তাকে খুব ভালোবাসতে ইচ্ছে করে। শেষ কবে আমাকে ভালোবেসে কে কথা বলেছিল আমার তা মনে নেই। আমিও কাউকে ভালোবাসিনি, অনেক দিন হলো। আমিও এই শূন্যতাটা পূরণ করতে চাই কাউকে ভালোবেসে, কিন্তু আমার মনের ভিতর বাস করা হিংসাটা যে প্রতিশোধ নিতে চাচ্ছে। কয়েকদিন পরের কথা, আমি যখন বাসায় থাকি ইচ্ছা করেই রোমান্টিক কিছু দেখি, যাতে নাদিয়া নিজেকে ঠিক রাখতে না পেরে আমার কাছে ছুটে আসে, আর আমিও তাকে চরমভাবে অপমান করতে পারি। কিন্তু এসব কিছুর পরেও নাদিয়া আমার কাছে আসে না। আমি নিজেকেই আর কন্ট্রোল করতে পারি না। হয়তো মানুষ যখন খুব কষ্টে থাকে তখন তার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না, হয়তো সেজন্যই নাদিয়ার ভিতরে কোনো অনুভূতি কাজ করছে না। আমিও তাকে খুব কষ্টের মধ্যেই রেখেছি। তার সাথে ইচ্ছা করেই কথা বলি না, রাতে ঘুমানোর আগে তার দিকে একবারও ফিরে যাই না, কখনো তার সাথে এক টেবিলে বসে খাবারও খাই না। একজন মানুষকে তো এর থেকে আর বেশি কষ্ট দেওয়া সম্ভব না। এক জ্ঞানী লোক বলেছিল, তুমি যদি কাউকে কষ্ট দিতে চাও তাহলে তার সাথে কথা বলা বাদ দিয়ে দাও। আমিও সেটাই করেছি। বাসর রাতের আজ প্রায় 7 দিন আমি তার সাথে একটা কথাও বলিনি। অফিস থেকে যখন বাসায় ফিরি তখনও তার সাথে কোনো কথা বলি না। আমার জন্য যে প্রতিনিয়ত একটা সুন্দরী মেয়ে অপেক্ষা করে থাকে কখন আমি বাসায় ফিরব, কিন্তু আমি কখনোই তার অপেক্ষার মূল্য দেই না। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেছে। এই 1 বছরে আমি নাদিয়ার হাতটাও ধরিনি, ঠিকমতো কখনো বাসাতেও আসিনি। রাতের পর রাত নাদিয়াকে শুধু কাঁদিয়েছি। আমি জানতাম যে আমার ঘরে একজন মানুষ আছে, তার জন্য হলেও আমার দিন শেষে রাতের বেলায় বাড়ি ফেরা দরকার। কিন্তু আমি বাড়ি ফিরি না, ঠিকানাহীন পাখির মতো ঘুরে বেড়াই, কারণ আমার মনে যে অনেক কষ্ট, আমার কেউ নেই। সেদিন ছিল রবিবার, আমার জীবনের সবচেয়ে জঘন্যতম দিন। এই দিনে আমি আমার জীবনের সব কিছু হারিয়েছি। আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি, পরিবারকে হারিয়েছি। কখনো ভাবতেই পারিনি যে আবার এই দিনটাতেই আমি আমার পুরনো মানুষদেরকে ফিরে দেখতে পাবো। আমার বাবা আর মা আমার সামনে বসে আছে, কতদিন পর তাদেরকে দেখছি আমার ঠিক মনে নেই। আমি তো একসময় ভুলেই গেছিলাম যে আমার বাবা মা আছে, আমি এতিম নই, আমারও আপন কেউ আছে। আজ আমার সৎ মা খুব ভালো করেই বুঝতে পারছে ওদিন আমার সাথে তারা খুব বড় অন্যায় করেছিল। বাবাও আজকে অনেক অনুতপ্ত। সে কোনো কিছু না বুঝেই শুধু সৎ মায়ের কথা শুনে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। তাদের মেয়েটার বিয়ে হয়ে গেছে, ছেলে নাকি খুব ধনী পরিবারে। বিয়ের কয়েকদিন পরে বউ নিয়ে আমেরিকায় চলে গেছে। প্রতি বছর তাদের দেশে আসার কথা থাকলেও এখন নাকি আর আসে না। তাদের মেয়ের নাকি একটা ছেলেও হয়েছে, কিন্তু তারা তাদের কখনো সামনাসামনি দেখতে পারেনি। তাদের খুব ইচ্ছে জীবনের শেষ সময়টুকু নাতি নাতনির সাথে খেলা করে কাটাবে, তাই তারা আজ আমাকে নিতে এসেছে। শুধু আমাকে না, আমার সাথে নাদিয়াকেও নিতে এসেছে। তারা চায় আমি তাদের বংশের প্রদীপটা রক্ষা করি। আমি নাদিয়ার দিকে চেয়ে দেখলাম, নাদিয়া হয়তো অনেক খুশি, সেও বাবা মায়ের সাথে যেতে চাচ্ছে।
কিন্তু আমার কাছে মনে হলো এসবই লোক দেখানো ভালোবাসা। তারা নিজেদেরকে খুব একা আর অসহায় মনে করছে, তাই তারা আজ আমাকে নিতে এসেছে। কই, তাদের মেয়ে যখন তাদের কাছে ছিল তখন তো আমার কোনো খোঁজ নেয়নি, আমাকে তো নিতে আসেনি। তখন তারা ভুলেই গিয়েছিল যে তাদেরও একটা ছেলে আছে। এতটা বছর কোথায় আমি কিভাবে বেঁচেছিলাম তা তারা জানতেও চায়নি, কিন্তু আজ তাদের মেয়ে নেই বলে তারা আমাকে নিতে এসেছে। এরকম কাজ একমাত্র স্বার্থপর মানুষেরাই পারে। আমি সরাসরি না করে দিলাম। সেদিন বাবা মায়ের চোখে আমি পানি দেখেছিলাম, তবে তাদের চোখের পানি আমার সিদ্ধান্তটা বদলাতে পারেনি। আমার অনেক খারাপ লাগলেও সেদিন আমি তাদের খালি হাতেই ফিরিয়ে দেই। কিছুদিন পরের কথা, অফিসে কোনো কাজ না থাকায় আমি বসে এমনি ফেসবুক স্ক্রল করছিলাম। এমন সময় দেখলাম হঠাৎ করেই নাদিয়া ফোন দিয়েছে। কখনো সে আমাকে ফোন দেয় না, আমিও তাকে ফোন দেই না, কিন্তু আজকে ফোন দেওয়ার কারণটা কিছুতেই বুঝলাম না। তাই মনটা চাইলো ফোনটা ধরি। ফোনটা ধরেই বুঝতে পারলাম ফোনটা কোনো হাসপাতাল থেকে এসেছে। ফোনের ওদিক থেকে বলে উঠলো, আপনি আমাকে চিনবেন না, আমি হাসপাতাল থেকে বলছি। এই ফোনটা যেই মেয়ের, সে অ্যাক্সিডেন্ট করেছে, এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওনার ফোনে আপনার নাম্বারটা ছিল, তাই মনে হলো আপনি হয়তো ওনার কাছের কেউ, তাই আপনাকেই ফোন দিয়েছি। যদি ওনাকে শেষবারের মতো দেখতে চান তাহলে খুব দ্রুত হাসপাতালে চলে আসুন। সেদিন আমার কি হয়েছিল আমি জানি না, আমার শুধু মনে হয়েছিল আমাকে খুব তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, যেভাবেই হোক তার সাথে কথা বলতে হবে। সে আমাকে এভাবে বিদায় দিয়ে যেতে পারে না। আমার যে আরও কষ্ট দেওয়ার বাকি আছে, আমি তাকে আরও কষ্ট দিতে চাই। আমি হাসপাতালে বসে আছি, আমার পাশে নাদিয়ার বাবা মাও বসে আছে, আমার সৎ মাও এসেছেন, বাবাও এসেছেন, সবাই নাদিয়ার জন্য কাঁদছে। ডাক্তার বলল নাদিয়ার বাঁচার সম্ভাবনা খুবই কম, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। আমি কেন জানি না কাঁদতে পারছি না, আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। আমার হাতে নাদিয়ার একটা ডায়েরিটা খোলার তেমন একটা সাহস পাচ্ছি না। 2 দিন আগে নাদিয়া আমাকে ডায়েরিটা দিয়েছিল, আমি ডায়েরিটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে রেখেছিলাম, কিন্তু সেটি আজ আমার হাতে। সবাই ধরে নিয়েছে নাদিয়া আর বাঁচবে না, কিন্তু আমার মন তো বলছে সে বাঁচবে। আমার কাছ থেকে কষ্ট পাওয়ার জন্য হলেও তাকে বাঁচতে হবে, কিন্তু আমার মন মিথ্যা বলেছিল। নাদিয়া আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়। শেষবারের মতো আমি তার সাথে কথা বলতে পারিনি। নাদিয়ার মৃত্যুর পর আমি আর তার ডায়েরিটা খুলতে পারিনি, কিন্তু আজ মনে হলো যত কষ্টই হোক ডায়েরিটা আমি খুলব। ডায়েরি খোলার পরে দেখলাম, ভালোবাসা নিও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি চেয়েছিলাম তোমাকে ভালোবেসে সারা জীবন নিজের কাছে রেখে দেবো। আমি ভেবেছিলাম বিয়েটা তোমার অনিচ্ছায় হলেও তুমি একসময় আমাকে ঠিকই মেনে নেবে, কিন্তু আমার ভালোবাসা হার মেনেছে। আমি 2টা বছর তোমার সাথে থেকেছি, কিন্তু তুমি আমাকে বুঝতে পারোনি। আমার থেকে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। যে জীবনে আমি তোমার ভালোবাসা পেতে পারবো না, সে জীবন আমি বিধাতার কাছে চাই না। তবে আমি আত্মহত্যা করবো না, কেন জানি মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচবো না। আর এটাই সত্যি হবে, কারণ আমার মনে অনেক কষ্ট, যে কষ্টগুলো পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়েও ভুলানো সম্ভব না। তবে যদি তুমি ভালোবেসে একবার আমাকে বুকে জড়িয়ে নিতে, আমার সব কষ্টগুলো দূরে সরে যেত। কিন্তু কিছু কষ্ট থাকে যেগুলোর কখনোই মরণ হয় না, এগুলো নিয়েই হয়তো আমাদেরকে এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমিও নেব। আমি তোমাকে ভালো রাখতে পারি না, আমাকে ক্ষমা করে দিও। তোমার জীবনের সবচেয়ে ঘৃণিত মানুষ হয়েই থাকবো আমি। আমাদের জীবনে কিছু মানুষ অন্যায়ভাবেই আসে, আমাদের নিজের ইচ্ছে না থাকার পরেও আমরা তাদের সাথে সম্পর্কে আবদ্ধ হই। তার মানে এই না যে তারা আমাদেরকে ভালোবাসে না। আমি আজ খুব ভালোভাবেই বুঝতে পারছি, নাদিয়া আমার জীবনে অন্যায়ভাবে আসলেও তার ভালোবাসায় কোনো কমতি ছিল না। তাকে আমি কখনোই বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম, সে আমাকে রেখে অনেক দূরে চলে গিয়েছে। তো ভাই, জানি না আমার এই গল্পটা আপনাদের কার কাছে কেমন লাগলো। যারা গল্পটা প্রথম পার্ট থেকে লাস্ট পার্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকের কমেন্ট দেখলাম আপনাদের জীবনে শোনা সেরা গল্প এটি। যদি ভাই আমার গল্পটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন, এবং আমার সাথে কথা বলতে চাইলে আমার পেজে নক দিবেন, ইনশাল্লাহ আমি সকলের রিপ্লাই করি। সো গল্পটা পড়ার পর আমার অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। জানি না, এরকম আরও অনেক গল্প আছে আমার কাছে, ইনশাল্লাহ সবগুলো গল্পই আপনাদের পড়ে শোনাবো। তো পরবর্তী গল্প আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।